হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ঋতিক ঘটকের 1974 সালে রিলিজ হওয়া যুক্তিতক্ক আর গপ্প এই সিনেমাটা নিয়ে কথা বলবো। একটা ছোট্ট আলোচনা থাকবে, কিন্তু এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এখন অবস্থা যেরকম ভাবে এগোচ্ছে, সেটা কিন্তু সত্যি খুব দুঃখজনক অবস্থা। তবে এই ছোট ছোট ছেলে মেয়েদের মানে যারা এখনো হয়তো কেউ কেউ হয়তো স্কুল গোয়িং, কেউ কেউ কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, আবার অনেকে আছে যারা চাকরির জন্য যারা হয়তো আবেদন করেছেন। আমি সেই সব মানুষদের জন্য আমি বলতে চাই যে হ্যাঁ, আপনারা যে জন্য এই আন্দোলনটা করছেন, সেটা আমি সবসময় চাইবো যেন খুব কম সময়ের মধ্যে কোনো কম্প্রোমাইজিং এর মধ্যে না গিয়ে যেন আপনারা যেটা চাইছেন সেটাই যেন হয়। কারণ আমি কম সময়ের মধ্যে চাইছি, তার কারণ কেন বলুন তো? এই যে কিছু কিছু ভিডিওতে দেখতে পেলাম যে আম, মানে সব ছোট ছোট ছেলেমেয়েরা, হয়তো কলেজ বা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তারা প্রশাসনের বা প্রতিনিধিদের সামনে তারা দাঁড়িয়ে বলছে যে আপনারা আমাদেরকে গুলি করে আমাদের লাশ এখান থেকে বার করে নিয়ে যান, কিন্তু আমাদের এভাবে মানে লাঠিচার্জ করবেন না বা মারবেন না, মানে হাত ভেঙে যাচ্ছে, হয়তো তারা আহত হয়ে পড়ছে। এইসব খবরগুলো তো আমরা রোজই দেখতে পাচ্ছি। আমার এই কথাটা শুনে আমরা আমরা অন্তত বুঝতে পারছি যে এরা কতখানি নিজেদের মানে কি বলবো, নিজেদের ডিসিশনে, নিজেদের সিদ্ধান্তে এরা কতখানি দৃঢ়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি তাড়াতাড়ি কেন কথাটা বলছি? আসলে কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে যে আমি অন্য কোনো দেশের কোনো প্রশাসনকে নিয়ে আমি কোনো কথা বা কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু তবুও আহ, এদের চিত্র সব জায়গায় একই রকম থাকে। ফিজিক্যালি আঘাত করা সেটা একরকম জিনিস, কিন্তু এরপরেই যখন এই ঘটনাটা যখন একটু বেশি হতে থাকবে, তখন কিন্তু জিনিসগুলো মানসিকভাবে আঘাত আসবে, মানসিকভাবে সেই আঘাতগুলো আসবে। এবং আহ, এই এত ছোট ছোট ছেলে মেয়েদের আর যা কিছু হোক, এদের মানে তাদের আবেগকে সম্মান দিয়েই আমি বলছি, ওই মানসিক আঘাতগুলো যখন উল্টো দিকের আহ, মানে প্রতিনিধিদের কাছ থেকে যখন আসবে, তখন সেগুলো সহ্য করা কিন্তু সত্যি কঠিন হয়ে যাবে। তো সেই জন্যই আমি সবসময় চাইবো যে এই যে অশান্তভাবে আজকে বাংলাদেশবাসী, আমি জানি আপনারা ভালো নেই, তো এই অশান্তভাবে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি মিটে যায়। তো এটাই ছিল আমার এইটুকু বিষয় নিয়ে কথা। এরপর আমি সরাসরি চলে যাই সিনেমাতে। ঋত্বিক ঘটকের যুক্তি তক্ক আর গপ্প, এটা ছিল ঋত্বিক ঘটকের শেষ সিনেমা। আমি ওনার জীবনী বলার সময় আমি বলেছি যে 1976 সালে উনি মারা যান, এবং এই সিনেমাটা 1974 সালে বেরিয়েছিল। তো স্বাভাবিকভাবেই এটা হচ্ছে শেষ আর কি সিনেমা। এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, স্বামী স্ত্রী, স্বামীর নাম নীলকণ্ঠ বাগচি এবং তার স্ত্রীর নাম হচ্ছে দুর্গা। স্বামী চরিত্রে, নীলকণ্ঠ বাগচির চরিত্রে অভিনয় করেছেন ঋতিক ঘটক, এবং দুর্গার চরিত্রে, তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি মিত্র। এনাদের দুজনের মধ্যে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে সেপারেশন হচ্ছে, মানে দুজনে আলাদা হয়ে যাচ্ছে সম্পর্ক থেকে। এখানে দেখাচ্ছে যে দুর্গা তার সন্তানকে নিয়ে সে স্বামীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। স্বামীকে এক মানে প্রথম 5-7 মিনিটের মধ্যেই কিন্তু নীলকণ্ঠ বাগচির চরিত্রটা কিন্তু আমরা বুঝতে পেরে যাই। লোকে তাকে পাগল বলে, তাকে পাগলা গারদও রাখা হয়েছে, কেউ তার সঙ্গে থাকতে চায় না। এবং মানে তার স্ত্রীর মনে প্রশ্ন আসে যে তুমি কিরকম ধরনের বুদ্ধিজীবী। তো সেই সমস্ত জিনিস থেকে যখন আলাদা হয়ে যাচ্ছে, তো তখন স্বামী শুধু বলছে যে আমার বইগুলো যে তুমি নিয়ে যাচ্ছ, মানে নীলকণ্ঠ বাগচি অনেক বই লিখেছেন, তো মানে এটার থেকে আমরা বুঝতে পারছি, বলছে আমার বইগুলো যে তুমি নিয়ে যাচ্ছ, বলছে যে না, বই রেখে দিলে তো তুমি সেটাকে বিক্রি করে তুমি মদ খাবে, বেটার কি তোমারই লেখা বই যেন আমার সন্তান যেন পড়ে, সেই বই মানে সেই লেখা বই থেকেই তো সে তোমাকে চিনতে পারবে। কারণ তার ছেলেকে এখানে দেখাচ্ছে খুব ছোট। তো সেই হিসাবে এই সিনটা, এই হাজব্যান্ড ওয়াইফ দুজনে সেপারেট হচ্ছে, কিন্তু কারোর সঙ্গে কিন্তু মানে পরস্পরের যে একটা একজনের প্রতি আরেকজনের কিন্তু কোনো বিদ্বেষ নেই, কিন্তু দুজনে আলাদা হয়ে যাচ্ছে। তো সেই
মানে ওই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে মানে স্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই এই নীলকণ্ঠ বাগচির কাছে একটি মেয়ে আশ্রয় নিতে আসে। সে কোথাকার মেয়ে, আমি এটা আগের দিনই বলেছিলাম, যুক্তি তক্ক আর গপ্প, এখানে কিন্তু দুটো সিনারিও দেখানো হয়েছে। 1971 সালের এক তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সেটা দেখানো হয়েছে, আর আরেকটা জিনিস দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে নাক্সালিজম যে শুরু হচ্ছিল সেটা নিয়েও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো সেই মেয়েটা এসছে বাংলাদেশ থেকে, তার নাম হচ্ছে বঙ্গবালা। বঙ্গবালা মানে হচ্ছে বাংলাদেশের মেয়ে, এবং সে ঋত্বিক ঘটকের চরিত্র মানে নীলকণ্ঠ বাগচির কাছে কিন্তু সে আশ্রয় নিতে এসেছে। তো নীলকণ্ঠ বাগচির কাছে যখন সে বলছে যে আমাকে আশ্রয় দিন, তখনই আরেকজন সত্য, সত্য হচ্ছে সেই মানুষটা যাকে নীলকণ্ঠ বাগচি এবং দুর্গা দেবী এনারা দুজনে তাকে আশ্রয় দিয়েছিলেন এক সময়। তো সে এসে বলছে যে এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, এই বেরিয়ে গিয়ে আমরা আমাদের মতো আমাদের আশ্রয় খুঁজে নিতে হবে। তারপরে নীলকণ্ঠ বাগচি তিনি যে সিদ্ধান্তটা নেন, তিনি কিন্তু বঙ্গবালা মানে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুই আমরা বলবো তাকে, তাকে কিন্তু তিনি মা বলে সম্বোধন করে তিনি কিন্তু তাকে সঙ্গে নিয়ে চললেন। এবং রাস্তায় রাস্তায় বিভিন্ন রকমের ঘটনা তখন ঘটতে থাকলো। এবার কলকাতায় তো তখন মানে নকশালস দের যে আন্দোলন সেটা তখন চলছিল। এই যে দুটো জিনিসকে সাইমালটেনিয়াসলি দেখানো, এবং এই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে সমস্যা, যেমন ভাগীরথী নদী, এই হুগলি ভাগীরথী নদী, একে এই নদীটাকে দেখে শুধু একজন প্রশ্ন করছে যে তোমার উৎস কোথায়? ভাগীরথী হুগলি নদী মানে গঙ্গা নদীর উৎসটা কোথায়? সেই তো মহাদেবের জটা থেকে। তো এখানে আবার দেখুন নীলকণ্ঠ বাগচির যে নাম নীলকণ্ঠ, কার নাম? মহাদেব। তার স্ত্রীর নাম কি? দুর্গা। তো এই জিনিসগুলো এত সুন্দর মাইথোলজি প্লাস মানে সমস্ত জিনিসগুলোকে প্লাস বর্তমান মানে ওই সময় যে পরিস্থিতিটা ছিল সেই জিনিসগুলোকে এত সুন্দর কোঅপারেট মানে কি বলবো একসঙ্গে করেছে না, মানে অসাধারণ অসাধারণ লেগেছে আমার এই সিনেমাটা দেখে। হ্যাঁ, তবে সিনেমাটার মেকিং ওয়াইজ এখনকার দিনে তো আবার সবাই ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার পছন্দ করে, তো সেই মেকিং ওয়াইজ হয়তো আপনাদের কারোর কারোর কাছে হয়তো এই সিনেমাটা খাটো মনে হতে পারে, কিন্তু আমার কাছে একদম খাটো মনে হয়নি। এই সিনেমাটার যেটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সিনেমার ডায়লগস গুলোকে খুব ভালো করে শুনতে হবে। এই ডায়লগ শুনলে তবেই কিন্তু আপনারা সিনেমাটাকে বুঝতে পারবেন। এটা পুরোপুরি ডায়লগ ওরিয়েন্টেডই কিন্তু সিনেমা। আবার এই নীলকণ্ঠ বাগচি কিন্তু একটা সময় আমরা দেখতে পাচ্ছি স্ত্রী আলাদা থাকছে তার ছেলেকে নিয়ে, আবার কিন্তু সে তার স্ত্রীর কাছেই সে ফেরত যাচ্ছে। এবং বঙ্গবালা যে মেয়েটি, সে মেয়েটি সত্যি তো একটা ছেলেদের সঙ্গে ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরছে, তার সঙ্গে যদি একটা মেয়ে থাকে তাহলে একটা কেমন লাগে। তো সেই হিসাবে সেই মেয়েটাকে তিনি তার স্ত্রীর আশ্রয় ছেড়ে দিতে চাইলেন, কিন্তু মেয়েটা কিন্তু যেতে চাইলো না। মেয়েটা বলল যে মানে এমনিতেই নীলকণ্ঠ বাগচিকে এমনিতেই ছন্ন ছাড়া মানে তাকে এইভাবেই দেখানো হয়েছে। তো তখন মেয়েটা কিন্তু মানে তার স্ত্রীকে মানে দুর্গা দেবীকে কিন্তু সে একটা কথাই বলল যে না মা, আমি এনার সঙ্গেই আমি রাস্তায় রাস্তায় যেতে চাই, আমি এই মানুষটাকে শুধরে নিয়ে আসব। তো তার স্ত্রী কিন্তু তাকে মানে মানে সম্মতি দিলেন যে হ্যাঁ, যদি শুধরাতে পারিস তাহলে মানুষটাকে ফিরিয়ে আনিস। তো এই ধরনের যে সংলাপগুলো আছে না, মানে এক কথায় মানে এত সামান্য সামান্য জিনিস, কোনো হেভি ওয়েট কোনো সংলাপ নয়, কিচ্ছু নয়, কিন্তু আপনার মনকে ছোঁবেই। যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের সংলাপ মনকে আপনার ছোঁবেই। এবং এই সিনেমাটাকে ওই জন্যই মানে ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে রজত কমল পুরস্কার এটা এই সিনেমাটা পেয়েছিল। আর এখানে আদার্স যেসব জিনিসগুলোকে ইনকর্পোরেট করা হয়েছে সেগুলো হচ্ছে যেমন ছৌ নৃত্য, সেটাকে এখানে ছৌ নৃত্যটাকে 5-6 মিনিট ধরে দেখানো হয়েছে একটা সিনেমার মধ্যে। তার মধ্যে কিছু ট্রাইবাল ডান্স ছিল, আদিবাসীদের নৃত্য, সেই সব জিনিসগুলো দেখানো হয়েছে। আবার এটাও দেখানো হয়েছে যেখানে বাংলাদেশের অবস্থা ওরকম, যেখানে মুক্তিযোদ্ধাদের আন্দোলন চলছে, আবার এদিকে আমাদের নকশালস আন্দোলন চলছে এপার বাংলাতে। তো তখনও কিন্তু ওই দুই দেশের চোরা পথে ওল্ড মঙ্কের মতো
মদও কিন্তু ঘোরাফেরা করছে, মানে আসছে চোরাপথে, মানে বর্ডার এরিয়াতে যে এই ধরনের জিনিস যে আদান প্রদান হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এই সিনেমাটা আর একটা জিনিস যেটা, গানগুলো ভালো, তবে একটা গান আমার বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে নামাজ আমার হলো না আদায়। তো এই গানটা সত্যি খুব ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে। তো এই সিনেমাটা আমি আমি হাইলি রেকমেন্ড করার কে, এই সিনেমাটা বোধহয় মানে যারা সিনেমা লাভার আছেন তারা বোধহয় এই সিনেমাটা বোধহয় দেখেই ফেলেছেন। তো আমি আর আলাদাভাবে রেকমেন্ড করলাম না, এই সিনেমাটাকে নিয়ে আমার বলার ইচ্ছা বহুত দিন ধরে ছিল, তাই আমি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.